আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। সত্যিকারের অর্থে গেল এক সপ্তাহ ডক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের সামনে আসতে পারিনি। বেশ কিছু ইনস্ট্রাকশন ছিল শারীরিক অসুস্থতার জন্য, যে কারণে খেলাও আসলে ওইভাবে দেখা হয়নি। তবে আজকে একটু বেটার ফিল করাতে ডক্টরের ইনস্ট্রাকশন মোতাবেক আজকে মোটামুটি গেল এক সপ্তাহে যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলো দেখেছি, হাইলাইটসগুলো দেখেছি। শরীফুল ইসলামকে নিয়ে আমার একটা অবজারভেশনের জায়গা আছে এবং সেই অবজারভেশনের জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং আমার কাছে মনে হয় শরীফুল নিজেও হয়তো বা ইনজুরির পরে যেহেতু প্রত্যাবর্তন করেছে, বেশ কয়েকটা জায়গায় একটা ব্যাপার ঘটে, তা হচ্ছে বোলারদের একটা গ্যাপের পর একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায় বেশ কিছু জায়গায়। সেই জায়গাগুলো আশা করছি শরীফুল ইসলাম নিজেও ফাইন টিউনিং করবেন। প্রথমত এই এলপিএলে শরীফুল যেভাবে বোলিং করেছেন আমার কাছে মনে হয়েছে ভালো বোলিং করেছেন, কারণ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে উইকেট খুব বেশি মুভমেন্ট অ্যালাউ করছে না বোলারদের জন্য, বা খুব বেশি ডিভিয়েশন বোলাররা পাচ্ছে না। কিন্তু শরীফুল যে বলগুলোতে মার খেয়েছেন একটু খেয়াল করে দেখবেন, শরীফুল যে বলগুলোতে মার খেয়েছেন তার ম্যাক্সিমাম বলগুলোর তার লাইন ম্যানেজমেন্টের সমস্যা ছিল। লাইন ম্যানেজমেন্ট বলতে ব্যাটার যে সমস্ত বলে একটু বেশি রুম পেয়ে গেছেন, অর্থাৎ হাত খুলে খেলার সুযোগ পেয়েছেন, ফ্রি বি পেয়েছেন, সে সমস্ত বলেই তাকে 4 কনসিড করতে হয়েছে বা বাউন্ডারি কনসিড করতে হয়েছে। কয়েকটা অকেশন ছাড়া কয়েকটা অকেশনে ভালো বলেও মার খেয়ে গেছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করবেন, ব্যাটার যখন একটু এক্সট্রা বিট অফ রুম পেয়ে গেছেন, অফ স্ট্যাম্পের বেশি বাইরে বল পেয়ে গেছেন, কিংবা যে বল দেখা গেছে তার লেগ স্ট্যাম্প করিডোরে বা লেগ স্ট্যাম্পের বাইরের করিডোরে, সে সমস্ত বলগুলোতে তিনি মার খেয়েছেন। অন্যদিকে যেই বলগুলো আপনারা ঠিক এই মুহূর্তে দেখবেন, যেই বলগুলো ব্যাটারের বডি লাইন বরাবর তিনি করেছেন বা স্টাম্প করিডোর বরাবর করেছেন, আমার তো একটা হাইলাইটস দেখছিলাম যে অ্যালেক্স হেলসকে শরীফুল বেশ কিছুক্ষণ ভুগিয়েছেন। উইকেট বা স্টাম্প করিডোর বা বডি লাইন বরাবর যখন তিনি বল করেছেন সেই বলগুলোর এগেনস্টে ব্যাটারের জবাব আসলে খুব বেশি ছিল না, যেহেতু শরীফুলের দুই ধরনের আউটগোয়িং এবং ইনকামিং দুই ধরনের বল করার দক্ষতার জায়গা রয়েছে। সো সেই জায়গাটাতে একদম হি ওয়াজ ফুল অন। বাট যে সমস্ত ম্যাচেই একটু এক্সপেন্সিভ হয়েছেন, প্রথমত একটা কথা বলি, তা হচ্ছে উইকেট এমন ধরনের উইকেট যেখানে খুব বেশি ডিভিয়েশন বোলারদের জন্য অ্যালাউ করছে না বা অফার করছে না। সো এই টাইপের উইকেটে মার্জিন অফ ইররটা আসলে খুব কম, আপনি খুব কম ভুল করতে পারবেন। এবং যেটা দেখতে পেয়েছে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে, আমি তার 4টা ম্যাচেরই হাইলাইটসগুলো লক্ষ্য করে দেখলাম, যে বাউন্ডারিগুলো তিনি কনসিড করেছেন সেই বাউন্ডারিগুলো কনসিড করেছেন আউটসাইড অফ স্ট্যাম্প, যে বলগুলোর এগেনস্টে তিনি লাইন হারিয়ে ফেলেছিলেন। কিন্তু যেগুলো উইকেট করিডোরে বা তার স্টক লাইনে যে বলগুলো করেছেন সেই বলগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই, এবং সেগুলো থেকে রেজাল্টও তিনি খুব ভালো আদায় করতে পেরেছেন। একটা জায়গা আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বলছিলাম যে বোলাররা কিছুটা বদ অভ্যাস তারা জেনারেট করেন বা কিছু বদ অভ্যাস তৈরি হয় একটা গ্যাপের পর। অনেক জায়গাতে দেখা যায় যে বডি বায়োমেকানিক্যালি তারা অনেক জায়গাতে পিছিয়ে থাকেন। একটা জায়গা খেয়াল করে দেখবেন যে শরীফুল যখন দৌড়ে আসছেন রান আপের সময়টায়, শরীফুলের বোলিংয়ের সবচাইতে বড় বৈশিষ্ট্য রান আপে হচ্ছে তার জাম্পিংয়ের জায়গাটা। খেয়াল করে দেখবেন জাম্পিংয়ের স্টার্ট যে সময়টায় তিনি জাম্পিংটা করছেন, ওই সময়টায় বাংলাদেশ টিমের হয়ে লাস্ট যখন তিনি খুব রিদমে ছিলেন, ফর্মে ছিলেন, তার বাম পাটা বা যেটাকে আমরা তার ব্যাক লেগের কথা বলছি, সে ব্যাক লেগটা অনেক আগেই অনেক উঁচু একটা অবস্থান নিয়ে ফেলছে, যেটা এই এলপিএল যখন তিনি খেলছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ভিডিওগুলো পজ করে দেখলাম যে তার ব্যাক লেগটা ঠিকঠাক মতো উপরের দিকে উঠছে না, বা ওই জাম্পিংয়ের সময়টাতে ব্যাকলেগটা তাকে ঠিকঠাক মতো সাপোর্ট দিচ্ছে না, বা হয়তোবা তিনি ওই রিদমটা অনেকাংশে হারিয়ে ফেলছেন, যেটা একটা অনেক সিগনিফিক্যান্ট বিষয়, তার বোলিংয়ের রিদমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেন আমরা তার জাম্পিং পার্টে যাই। তিনি এই এই ফ্রেমটা যেটা আপনারা দেখছেন, হয়তোবা একজন বোলার যখন বোলিং করেন তখন আপনারা বুঝতে পারেন না, শরীফুলের কিন্তু এই জাম্পিংটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ একদম দুইটা পা শূন্যে ভাসা অবস্থায় যে জাম্পিংটা, সেই জাম্পিংটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা যদি ল্যান্ডিংয়ের দিকে একটু যাই, ল্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, যেটা আমার কাছে সবচাইতে সিগনিফিক্যান্ট মনে হয়েছে, অন্যান্য সময়ের চাইতে পার্থক্য মনে হয়েছে, সেটা হচ্ছে তার ব্যাকলেগের অবস্থানটা একটু খেয়াল করে দেখেন। এলপিএলে যখন তিনি খেলছেন ব্যাকলেগটা অনেক বেশি মাত্রায় বেন্ড নর্মাল টাইমের তুলনায়। নর্মাল টাইমে তার ব্যাকলেগটা কিন্তু অতটা বেন্ড থাকে না, এখানে যতটা আপনি বেন্ড দেখতে পাচ্ছেন, দুইটাই আপনি পিকচার একটু পার্থক্য করে দেখতে পাচ্ছেন যে পেছনের পাটা এলপিএলে লাল জার্সি পরা অবস্থায় তার কতখানি বেন্ড হয়ে আছে, এবং সেই অনুযায়ী যখন তিনি ফ্রন্ট লেগ এবং ব্যাক লেগ, যেটাকে আমরা বলি যে ক্রস শেপে যখন নিয়ে যান বোলিংয়ের সময়, যে জায়গাটা আসলে একটা বোলারের রিদমের জায়গাটা তৈরি করে, সেখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, বাংলাদেশ টিমে যখন তিনি খেলছেন একটা ওয়েল ক্রসড শেপে তার সামনের পায়ে এবং পেছনের পায়ের অবস্থানটা রয়েছে।
কিন্তু এলপিএলে যখন খেলছেন তখন ওই জায়গাটার মধ্যে কিন্তু ওয়েল ক্রসড শেপে নাই, অনেকটা প্যারালাল শেপে রয়েছে। এতে যে বিষয়টা ঘটে সেটা কিন্তু বডির আপার পোর্শন একটা ইম্প্যাক্ট ফেলে। খেয়াল করে দেখেন রিলিজের ওই সময়টাতে বাংলাদেশ টিমের লাস্ট শ্রীলঙ্কা ট্যুরের সময় খেয়াল করে দেখেন রিলিজিং অ্যাঙ্গেলের জায়গাটা, রিলিজিংয়ের সময়টাই কিন্তু মাথার সঙ্গে হাতের অবস্থান খুব ক্লোজ, কোণটা কিন্তু খুব কম। অন্যদিকে এলপিএলে যখন অনেকটাই দেখা যাচ্ছে যে মাথা কিন্তু ডান দিকে হেলে পড়ছে এবং মাথা এবং হাতের অ্যাঙ্গেলটা অনেক বেশি মাত্রায় ডিফারেন্স ক্রিয়েট করছে। খেয়াল করে দেখেন হাত এবং মাথার অ্যাঙ্গেলটা একটা বেশ ভালো ডিফারেন্স ক্রিয়েট করছে, যেটা রিদমে তিনি যখন ছিলেন বাংলাদেশ টিমের হয়ে খেলেছেন মাথা কিন্তু অতটা ডান দিকে পড়ে যায় নাই। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে অনেকাংশেই তার রিদম ব্রেক করছে, যেটা আমরা বলছি যে আউটসাইড অফ স্ট্যাম্প বল বেশি হয়ে যাচ্ছে, কিংবা ডানহাতি ব্যাটারকে যখন তিনি বোলিং করছেন তখন লেগ স্ট্যাম্পের বাইরেও আমরা বড় ওয়াইডও দেখতে পেয়েছি। সো এই জায়গাগুলো যেগুলো হয় সেটা হচ্ছে যে ধরিয়ে দিতে হয়। ডেফিনেটলি আমাদের বাংলাদেশ টিমের যারা কোচিং স্টাফ আছেন এই ভিডিওগুলো অবশ্যই দেখছেন, এলপিএলে শরীফুল যেভাবে বোলিং করছেন সেই জায়গাটা দেখছেন এবং সেই অনুযায়ী তারা হয়তো বা কাজ করবেন। এলপিএলে যেটা হবে যে তাদের কোচিং স্টাফ তো আসলে ওইভাবে দেখবেন না, কারণ শরীফুলের কাছ থেকে বেস্ট পসিবল আউটপুট যেটা সেটা তারা বের করে নেবেন, কিন্তু তার বোলিংয়ের ওই ব্যাপারগুলো নিয়ে, টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কাজ করে এগুলো আসলে ফ্র্যাঞ্চাইজি লিগে এক্সেপ্ট চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজকে নিয়ে যেভাবে কাজ করা হয়েছে আসলে খুব একটা হবে না। তবে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা পেছনের পাটা বা বাম পায়ের যে এই যে বেন্ডিংটা এবং এই বেন্ডিংয়ের ফলে তিনি যখন ফ্রন্টাল স্টেপে যাচ্ছেন, ফরওয়ার্ড স্টেপে যখন যাচ্ছেন তখন যে প্রবলেমটা আসলে ক্রিয়েট করছে সেটা আপার বডিতে, যে মাথাটা ডান দিকে বেশি হেলে পড়ছে এবং হাত এবং মাথার অ্যাঙ্গেলটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যে কারণেই হয়তোবা বাহাতি ব্যাটারকে যখন শরীফুল বোলিং করছেন একটু বেশি অ্যাওয়ে ফ্রম দ্য অফ স্ট্যাম্প চলে যাচ্ছে। এই জায়গাটা ফাইন টিউনিংয়ের একটা ব্যাপার তো অবশ্যই আছে এবং আমার কাছে মনে হয় যে সেটা বাংলাদেশে যখন শরীফুল আসবেন তাকে এটা নিয়ে অবশ্যই কাজ করাবে। এবং এটা যেটা হয় যে অনেক সময় আমি তামিম ইকবালের সঙ্গে খুব রিসেন্টলি কথা বলেছিলাম তার ফারুকির এগেনস্টে আউট হওয়া প্রসঙ্গে, যে একটা সময় তিনি ডাবল স্টেপিংয়ে ব্যাটিং করতেন, ফারুকের এগেনস্টে যখন আউট হচ্ছিলেন একটা লং স্টেপ দিয়ে ব্যাটিং করছিলেন। এখন এটাকে তিনি চেঞ্জ করেছিলেন, তিনি বলেছিলেন না আসলে কোভিড বিরতির সময় তার মধ্যে যখন একটা বিরতি তৈরি হয়ে গিয়েছিল তখন যেটা দেখা গেছে যে এই ব্যাড হ্যাবিটগুলো তিনি গ্যাদার করেছিলেন। এটা প্রত্যেকটা ক্রিকেটারের ক্ষেত্রেই ঘটে। আসলে একটা ব্রেকের পর যখন আসেন একটা রিদম থাকে, ওই রিদমের পর বডি বায়োমেকানিক্স একভাবে কাজ করে না। সো এই জায়গাগুলো একটা প্লেয়ারকে পরবর্তী সময় ফাইন টিউনিং করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আইডেন্টিফাই করাটা, কারণ আইডেন্টিফাই না করলে প্রবলেমগুলোর সলিউশন হয় না। তো আমার কাছে যেটা মনে হয় যে আজকে আমি যখন দেখছিলাম শরীফুলের ভিডিও হাইলাইটসগুলো দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে সামহাও একটা জায়গায় আমি শরীফুলের রিদম ব্রেক দেখতে পাচ্ছিলাম। পরে যখন ভিডিওগুলো পজ করে একটু দেখেছি দেন মনে হলো ওয়েল তার জাম্পিংয়ের এই জায়গাটা এবং পেছনের পাটার কারণে যেটা তার বডির আপার পোর্শনে একটা ইম্প্যাক্ট অবশ্যই ফেলছে এবং যে কারণেই হয়তোবা লাইনটা তার স্টক লাইন থেকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা নিয়ে তিনি কাজ করবেন এবং কাজ করলে এটা আসলে কোনো ব্যাপার না। হোপ ফর দ্য বেস্ট, হয়তো বা এই জায়গা থেকে তার একটা প্রত্যাবর্তন আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই, লিখে পাঠাবেন।